তো অ্যারেস্ট যখন হয় আমার সাথে কোরআন শরীফটা থাকে। প্রথম দিকে আমি কোরআন শরীফ পড়ে পড়েই থাকি। আমি ধানমন্ডিতে নামাজ পড়ে অনেক হাদিয়া পাই। তো আমার পকেটে প্রায় 15,000 টাকার মতো ছিল। মানে যে টাকাটা রেখে দিয়েছিল তাকে এসে তার যে বস এসে বললো যে মানে স্টুডেন্ট লিডার ওদের টাকা কেন রাখছে, ওরা তো পরে বাইরে গিয়ে কিছু কমপ্লেন করে আমাদের তো ইমেজ নষ্ট হয়ে যাবে। প্রথমবার জেলে গিয়ে জেলের অভিজ্ঞতা, আপনি তো জেলের জীবনের সাথে পরিচিত নন, ওই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। 4 মাস আপনি কিভাবে কাটালেন? আমার যেটা হয়েছিল যে আমি ওই টাইমটাতে আমার একটা সৌভাগ্য হয়েছিল, মানে সৌভাগ্য তো না, মানে আমি যখন জেলে যাই, যেহেতু আমি তারাবি পড়াই, আমাকে প্রচুর সারাক্ষণ কোরআন শরীফ পড়তে হয়। এটা রমজানে আমি প্রথমবার অ্যারেস্ট, আমাকে প্রিপারেশন নিতে হয়। তো আমি চিন্তা করলাম আমার দুলাভাইয়ের কাছে যাবো, এয়ারপোর্টে যেহেতু আগে পরে থাকতে হবে, আমি একটা ছোটো কোরআন শরীফ নিয়ে যাই, পরের দিন আমি নামাজ পড়ানোর প্রিপারেশনটা যাতে আমার ভালো থাকে। তো আমি ওই কোরআন শরীফটা নিয়ে যাই। তো অ্যারেস্ট যখন হয় আমার সাথে কোরআন শরীফটা থাকে। তো এই জন্য আমার প্রথম দিকে টাইমটা একটু ভালো, মানে প্রথম দিকে আমি কোরআন শরীফ পড়েই আমি চিন্তা করলাম মানে যেহেতু অ্যারেস্ট হয়েছি মানুষজন জানে, আর তাইলে থাকি। আমি একটা ইন্টারেস্টিং মজার ঘটনা বলি। সেটা হচ্ছে আমি যখন যেহেতু নামাজ পড়াই, আমরা অনেক আমি ধানমন্ডিতে নামাজ পড়াই অনেক হাদিয়া পাই। তো আমার পকেটে প্রায় 15,000 টাকার মতো ছিল। তো আমি সবসময় বলছিলাম যে জেলে গেলেও আমি জাজকে ডিরেক্ট বলেছি, আমাকে যখন রিমান্ডের জন্য প্লেস করছিল, আমি বলছি আপনি আমাকে কাকে অ্যারেস্ট দিচ্ছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে ডাকসুতে ইয়াংগেস্ট প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছি আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, মানে তখন আমি সেকেন্ড ইয়ারে থাকলে ডাকসু ইলেকশন করি। এটা তো আপনি সেকেন্ড ইয়ারের শেষে থার্ড ইয়ারের মাত্র ক্লাস শুরু হচ্ছে, মানে এটা এবং সেন্ট্রাল ডাকসুতে আমি সাহিত্য সম্পাদক পদে ইলেকশন করি। এটা তো আপনি বাংলাদেশে আপনি আমাকে কীভাবে এটা তো, এবং সেই ইলেকশনে সর্বোচ্চ নারীদের ভোট যে কয়েকজন পেয়েছে তার মধ্যে আমি অন্যতম। তা আপনি আমাকে কোনোভাবেই এই ধরনের জঙ্গি, এ ধরনের তারা এগুলো বলে টলে। তো আমার পকেটে অনেকগুলো টাকা ছিল। তো এই টাকাগুলো আমি তখন তাদেরকে আমি বললাম যে আপনারা তো আমাকে যেহেতু জানাজানি হয়ে গেছে, আপনারা আমাকে তো রাখতে পারবেন না, আমার টাকাগুলো আমার বাবাকে ফিরিয়ে দেন। কারণ আমি আমার ফ্যামিলিটা টেক কেয়ার করি। কারণ রমজান মাসে আমি নামাজ পড়াইলে মানে কিছু টাকা পয়সা আমরা পাই, সেই টাকা পয়সা দিয়ে কি আমাদের ফ্যামিলি একটু চলে। তো আমার মনে হলো যে আমার ফ্যামিলি তো এবার একটা সাফার করবে। তা আমি বললাম যে আমার বাবাকে ডাকেন, মানে টাকাগুলো ফিরিয়ে দেন, নাহলে কিন্তু আমি কিন্তু বের হলে কিন্তু মানে এটা ফাঁস করে দেবো আপনারা আমার টাকা খাইছে। তখন আমার বাবা আসলো। আমার বাবা এসে মানে আমার ওই পরিস্থিতিটা সবচেয়ে খারাপ। আমার বাবা আমাকে দেখেই একদম কান্নায় ভেঙে পড়ার মতো। হ্যাঁ, ওনার বয়স তখন এই 63, মানে 64-65। ডিবি অফিসে। তখন তারা বললো যে ঠিক আছে আপনার টাকাগুলো ফিরিয়ে দেবো। তারা রাজি হলো। তখন মানে যে টাকাটা রেখে দিয়েছিল তাকে এসে তার যে বস এসে বললো যে মানে স্টুডেন্ট লিডার ওদের টাকা কেন রাখছে, ওরা তো পরে বাইরে গিয়ে কিছু কমপ্লেন করে আমাদের তো ইমেজ নষ্ট হয়ে যাবে। তখন আমার বাবা আসার পরে আমি বাবাকে সবগুলো টাকা দিয়ে, বাবা ভাবলো যে পুলিশকে তো কিছু দিতে হয়। তো ওইখান থেকে বাবা 1,000 টাকা ওই যে অফিসারটা টাকাটা রেখে দিয়েছিল তার পকেটেই দেওয়ার জন্য মানে দিচ্ছিল। তো আমি বাবার হাত থেকে জোর করে নিয়ে বললাম যে উনি ঘুষ খায় না, আপনি এটা ওনাকে দিয়েন না। তো খুব মানে আমাদের জেলে যেটা হয়, জেল জীবনের 2টা ঘটনায় ঘটে সবাইরই। জেল জীবনে যেমন মানুষের খুবই খারাপ স্মৃতি, এবং জেল জীবনে এক ধরনের ওই খারাপ টাইমটাকে আনন্দ করার জন্য খুব মধুর পার করার জন্য একটা মধুর স্মৃতি কিন্তু আমাদের হয়। যেমন আমরা যখন একসাথে আমরা জেলে যেতাম, আমরা এই ডিবি অফিসের মধ্যে আমরা একসাথে গান গাইতাম। হ্যাঁ, কিছু করার নাই, হ্যাঁ কী করবে একটু। এবং বাংলাদেশের মধ্যে যেটা হয়েছে যে মানে ঢুকার পরে আমি যেহেতু ওই যে নামাজ পড়ে আমার অল্পতে ঠান্ডা লাগে, আমি ফ্লোরে থাকতে পারতাম না। তো ডিবি অফিসে গিয়ে প্রথম আমি ফ্লোরে থাকলাম, একদম মানে টাইলসের মধ্যে ফ্লোরে থাকলাম। এরপর যখন গারদে গেলাম, গারদে গিয়ে তো দেখি যে একদম মানে ভয়ানক অবস্থা। মানে এটা তখন আমার যেটা হলো যে ওই টাইমে হেফাজতের প্রচুর লিডাররা কিন্তু অ্যারেস্ট হচ্ছিল। হ্যাঁ, মামুনুল হক এবং বিভিন্ন বড় বড় লিডাররা অ্যারেস্ট হচ্ছিল, সবার সাথে মানে। তো জামাতের অনেক লিডার, বিএনপির অনেক লিডার কিন্তু তখন এই যে এই আন্দোলনের কারণে, মোদি বিরোধী আন্দোলনে অ্যারেস্ট হচ্ছিল। তো আমরা ডিবির গাড়ো থেকে যখন প্রথম দিন জেলে গেলাম, জেলে যাওয়ার পরে প্রথমে আমাদের বলছিল যে একটা কোয়ারেন্টাইনে রাখা হয় তখন 10 দিন 15 দিন, যেহেতু তখন করোনা চলছিল। কোয়ারেন্টাইন মানে হলো 24 ঘন্টা লকআপ, 24 ঘন্টার মধ্যে কোথাও বেরোতে পারবো না। ওই টাইমটাই হলো সর্বোচ্চ একটা খারাপ টাইম জেলে। এবং যেটা হয়েছে বাংলাদেশের জেল হিস্ট্রিতে যদি দেখানো হয়, গত 15 বছরে জেলে যে পরিমাণ হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, হ্যাঁ এটা সংখ্যায় অনেক। কারণ হলো বিএনপির লিডাররা বিভিন্ন সময় দেখেছেন, বিএনপির লিডাররা, জামাতের লিডাররা, অপোজিশনে যারা রাজনীতি করে তারা কিন্তু একাধিকবার বলেছে যে আমাদেরকে 24 আওয়ার জেলের যে সুযোগ সুবিধা সেটা থেকেও বঞ্চিত করা হয়েছে। আপনি একটা ধরেন
60 বছর কিংবা 70 বছরের একজন মানুষকে যদি আপনি 24 আওয়ার একটা রুমের মধ্যে যদি তালাবদ্ধ করে রাখেন, সে তো সাইকোলজিক্যালি ড্যামেজ হয়ে যাবে, এবং তার তো একটা স্বাভাবিক লাইফ সে লিড করতে পারে না জেল থেকে বের হওয়ার পরে। আপনি একটা মানুষকে অ্যারেস্ট করতেই পারেন, হ্যাঁ, পলিটিক্যাল কারণে, কিন্তু বিভিন্ন দেশে যেটা হয় পলিটিক্যাল কারণে অ্যারেস্ট করলেও কিন্তু এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় জেলের ভিতরে। আমরা যেটা হয়েছে, আমরা যেমন জেলের বাইরেও যেদিন আমরা বলতাম জেল থেকে মুক্তি পেলে বলতাম বড় জেলখানা, মানে জেলকে আমরা বলতাম কি ছোট জেল, ছোট জেলখানা। তো আমাদের একটা আশা ছিল যে হ্যাঁ, মানে আমি 2টা ঈদ আমাকে জেলে করতে হয়েছে, রমজানের ঈদ, কোরবানের ঈদ। এই 2টা দিন হলো আমার সবচেয়ে খারাপ লেগেছে। মানে এই 2টা দিন, আমার বাবা গত বছর মারা গিয়েছে, মানে এই 2টা দিন আমার বাবা, মানে আমার মা, মানে জেলে আমাদের ঈদের দিন ফোন কল করতে দেয়, তখন যেহেতু করোনা, 2 মিনিট, মানে কেউ এসে সাক্ষাৎ করতে পারে 2 মিনিট করে। এই 2 মিনিটে আমাদের ফ্যামিলিগুলার যে কান্না, এবং ওই ফোন কল সেন্টারে আমার কাছে মনে হচ্ছে যদি এই কান্নার যে বর্ণনা, এটা যদি কোনো সাহিত্যিক ভাষা, এটা খুবই মানে কারবালার কাহিনীর মতো হতে পারে। মানে মানুষের, মানে জেলের দিন, ঈদের দিন আপনি মানে, এবং হাজার হাজার মানুষকে কি সে টাইমে আমি দেখেছি নিরপরাধ মানুষ। এবং বাংলাদেশের মধ্যে যেটা হয়েছে, জেলখানাকে আমি মনে করি কনস্ট্রাকটিভলি এখন একটা সুযোগ রয়েছে ডিবির গারদ থেকে, মানে শুরু করে আপনি একটা গারদের মধ্যে যে ঢাকা কোর্টে সিএমএম যে কোর্টের যে গারদ, 3-4টা রুম, এখন সেখানে কোনো মেডিকেল নাই, মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। সেই রুমগুলোতে যেটা হয়, একবেলা খাবার দেয়, সকালবেলা একটা পাউরুটি, একটা কলা, একটা ডিম, একটা পানি। আগে পানি দিত না, এখন পানি দেয়। তো এটা খেয়ে কি একটা মানুষকে রাত পর্যন্ত থাকতে হয়? এটা তো পসিবল না, একটা মানুষের পক্ষে এভাবে, এবং সেটা যেই হোক, মানে সে যত বড় অপরাধী হোক, আপনি তো তাকে জেলের যে প্রিজন যে কোর্ট, সেটা থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। এবং জেলে যাওয়ার পরে যেটা হয়, আগে মানে কেরানীগঞ্জ জেলে একটা কথা মানে প্রচলিত আছে, আগের যে আমাদের পুরাতন জেলটা ছিল, জেলটা তো 100 বছরের জেল, এবং যেটা হচ্ছে বিভিন্ন রাজমন্দিরে গেলে তো কিন্তু ওই টাইমে বই নিয়ে যেত, আগে কিন্তু বই ঢুকতে দিত, সবাই পড়াশোনা করতো, লাইব্রেরি সমৃদ্ধ লাইব্রেরি ছিল। কিন্তু মানে জেলের মধ্যে আমি একটা প্রথম কথা শুনলাম যে মানে জেল কেরানীগঞ্জে আসতে আসতে বুড়িগঙ্গার সব বই ফেলে দেওয়া হয়েছে। মানে কোনো বই আপনি মানে শেখ মুজিবকে নিয়ে লেখা, শেখ হাসিনাকে নিয়ে, এর বাইরে জেলখানায় কোনো বই নেই। এবং জেলখানায় আগে যেটা হয়তো আপনাকে খাতা ব্যবহার করতে দিত, খুব মানে ইজিলি ডায়েরি নোট লেখা যেত। আমাদের সময় কিন্তু জেলখানায় এগুলো লিখতে দিত না, এগুলো লিখতেও দিত না, এগুলো নিয়ে বেরও হইতে দিত না। যে জন্য কিন্তু এই যে বিভিন্ন জনে যারা গত 15 বছরে বিভিন্ন বড় বড় লিডাররা যারা অ্যারেস্ট হয়েছে, এরা কিন্তু নোট লিখতে পারেনি প্রিজনে কী হয়েছে। মানুষজন তো ওই টাইমে কিন্তু আপনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবী বড় বড় লিডারদের কিন্তু জেলখানার মধ্যে কিন্তু প্রিজন নোটস, হ্যাঁ, প্রিজন নোটস বুক তো ইতালিতে পপুলার, হ্যাঁ, ইতালির বিপ্লবের সাথে বড় একটা জিনিস। কিন্তু এখানে কিন্তু একদম এটা না। আমরা তখন যেহেতু আমরা কারেন্ট স্টুডেন্ট, কোর্টের অর্ডার ছিল আমাদের বই পৌঁছানো, কোর্টের অর্ডার, সেই কোর্টের অর্ডারের পরেও কিন্তু আমরা বই ঢুকাইতে পারিনি। মানে দেখা যাচ্ছে ওইখানে যারা জড়িত, এরা কেউ পলিটিক্যাল যারা বন্দী, এদেরকে স্বাভাবিক অধিকারটা দেয়। কিন্তু যেটা হয়, যারা মাদক ব্যবসা করে জেলের ভিতরে কিন্তু মাদক ব্যবসা প্রশাসনের সেটা চালায়, এবং যারা মাদক ব্যবসায়ী, বিভিন্ন আওয়ামী লীগের করাপ্টেড, হ্যাঁ, তাদের ইন্টারনাল ক্লাসের কারণে এরা কিন্তু জেলের মধ্যে একদম রাজ করে বেড়ায়। কিন্তু আমরা যারা ছিলাম রাজনৈতিক বন্দী, আমাদেরকে একদম সাপ্রেস করে রাখা হইতো। আমাদেরকে কখন আমরা স্বাভাবিক যে ওয়ার্ড, স্বাভাবিক যে সে ওয়ার্ডগুলোতে আমরা যেতে পারতাম না। আমরা গেলে সেখানে নাম টাম গোপন টোপন করে তারা আমাদেরকে কি লুকায় রাখতো।